নমস্কার সকলকে। এখন সময় ঘড়িতে একটা মতো বাজে, আর আজকে তারিখ হচ্ছে 16 তারিখ। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা সকলে জানি যে থাম্বনেলটা দেখে এসেছো। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এই বিষয় নিয়ে। তো কালকে আমার ভিডিও পোস্ট করার কোনো উদ্দেশ্য ছিল না যদিও কালকে, কিন্তু ওই যে বললাম যে একটা কমেন্টের ভিত্তিতে আমাকে ওই কমেন্টটার রিপ্লাই দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওটা আমার প্রচুর আমার চ্যানেলের তুলনায় আর কি, আমার চ্যানেলে যতটা সাবস্ক্রাইবার তার তুলনায় কিন্তু অনেকটা ভিউজ পেয়েছে ভিডিওটা। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ব্যাপারটা কি হলো, কি থেকে কি হলো, কবে হলো। অনেকেই তোমরা জানো না আসলে আলপনা রুবিকে চেনে না, আলপনা দি আর রুবি মাসিমাকে চেনে না। সেরকম হয়তো গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে বলতে পারো খুব কম লোকই হবে। কারণ একবার আলপনা দির সাথে আমার ফোনে যখন কথা হয় তখন বলেছিল যে আমরা মায়াপুরে গেছিলাম, সেখানকার যে ইয়েরা হয়, যে মানে কি বলবো, যে যারা সেবা করে আর কি, সেখানে ঠাকুরকে সেবা করে তাদের কথা বলছি, তারা শুদ্ধ নাকি তাদেরকে চিনতে পেরেছে এবং বলেছে যে সব তাদের জন্য সব আর কি সুবিধা একটুখানি অন্যরকমভাবে, শুধু ভিডিওর মাধ্যমে আর কি। তো বেশি কথা বলে প্রথমে ভিডিওটা বেশি বড় করছি না। তো আমার ইচ্ছা ছিল যে সব কিছু ভালোভাবে জেনে নিয়ে তারপর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর বড়মশাইকে যখন বললাম যে এইরকম একটা ভিডিও আমি করতে চাইছি, তো ও বললো যে একটা জিনিস নিয়ে এত ভিডিও করার দরকার নেই। তো তোমাদের যদি আরও কিছু, আমি কিছু এটার মধ্যে তোমাদেরকে বলছি, যদিও কিছু জানার থাকে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, আমি শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ সত্যি বলতে একটা মৃত্যুর বিষয় নিয়ে সত্যি ভিডিও করতে আমার ভালো লাগছে না, যেহেতু তোমরা অনেকজনে জানতে চাইছো, অনেকজন দূর দূর থেকে দেখো। আর এখন সত্যি বলতে তাদের সাথে যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব না, কারণ একজনের স্ত্রী একজনের মেয়ে, দুজনারই কিন্তু মন মাইন্ড কী রকম থাকতে পারে। কালকে যখন আমি দেখলাম যে কালকে একটা ভিডিও দেখলাম আলপনা দিকে যখন গাড়িতে করে আর কি নিয়ে আসছিল শেষবারের মতো, তখন মাসিমাকে গাড়ি থেকে নামাচ্ছিল, দেখে এত কষ্ট লাগছিল যে কি কিছু বলার নেই আর কি। তো কিছু তথ্য আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। তো সেটা আমি বলবো যে 90% গ্যারেন্টি দিয়ে আমি এই কথাগুলো বলতে চাই আর কি। পুরোপুরি বলতে পারছি না ঠিকঠাক, কারণ একমাত্র তারাই জানে কি থেকে কি হয়েছে। কিন্তু তাদের ভিডিও দেখে, অন্যান্যদের ভিডিও দেখে আমি যা যা বুঝতে পেরেছি, আমি 3টে টপিকে তোমাদের সাথে আজকে কথা বলে তোমাদেরকে এই বিষয়টা একটুখানি তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো সত্যি কথা বলতে যেহেতু বিষয়টা খুব সিরিয়াস, তো আমি কালকে আলপনাদের ভিডিও দেখে এই খাতার মধ্যে লিখে রেখেছি আর কি, কি হয়েছিল, কবে কি করার কথা ছিল, এইটুকু সব লিখে রেখেছি। আর সত্যি বলতে লেখার পর আমার কেমন জানি একটা লাগছিল, জানো তো, যখন আমি ওদের ভিডিওগুলো দেখছিলাম, আলপনাদি যখন কথা বলছিল তখন কেমনই যেন লাগছিল। তো ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের প্রশ্নের উত্তরগুলো আগে তোমাদেরকে দিয়ে দিই। প্রথমে যেটা তোমরা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো, যে রুবি মাসিমা আর আলপনা দি মিলে যে ভিডিওটা করেছিল, সেটাতে বলেছিল যে আলপনাদির কী কী সমস্যা হচ্ছে সেটা করেছিল। আর তারপর কিন্তু আলপনাদি একটা লাস্ট লাইভ করেছিল, তার প্রথমে তার বরের সাথে করেছিল, আর একসাথেই করেছিল, তারপর মাসিমা এসেও আবার অ্যাড হয় আর কি। তো সেখান থেকে আমি তোমাদেরকে কিছু করার কিছু বলছি আর কি। তো প্রথমে মাসিমা আর আলপনাদি জানায় যে আলপনাদির পিত্তিথলিতে স্টোন, বা আমরা যেটাকে পাথর বলে জানি, সেটা হয়েছিল। আর হলো যে ডাক্তারকে প্রথমে দেখিয়েছিল, আমি ডাক্তারের নামটা বলছি না, যে ডাক্তারকে প্রথমে দেখিয়েছিল, হোমিওপ্যাথিতে একটা ডাক্তারকে দেখিয়েছিল। তারপর আমরা যারা তাদের ভিডিও দেখতাম, আমাদের কথা শুনে ওরা ঠিক করে যে আমরা সবাই বলি যে এটাকে হোমিওপ্যাথিতে হবে না, এটাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। তো আমাদের কথা শুনে আবার তারা ডাক্তারের সাথে যোগাযোগ করে যে এরকম এরকম ব্যাপার, সবাই এরকম বলছে। তো ডাক্তার আবার তারপর ডাক্তার আবার হয়তো বলেছিল যে না, ওষুধে ঠিক হয়ে যাবে। তো একটা দেখো দিন দিন শরীর খারাপ হয়ে আসছিল বেশি করে আলপনাদির। তো তারপর আর কি তাদেরও মন মানছিল না বলে আবার তারা একটা ছবি করে আর কি, যেটাকে কি বলে, একটা রিপোর্ট করে আর কি, যে কেমন রয়েছে পিত্তিথলিতে যে স্টোনটা, সেটা আবার একটা ছবি করিয়ে আবার দেখে যে কী হয়েছে। তো তারপর দেখা যায় যে মানে সেটা আরও বড় হয়ে গেছে আর কি, যেরকম ছিল তার থেকে অনেকটা বড় হয়ে গেছে। তারপর অন্য একজন মহিলা ডাক্তারকে তারা দেখায়। তো সেই ডাক্তার তাদেরকে বলেছিলেন যে তোমার অবস্থা অনেকটা বড় হয়ে গেছে, তো এটা ওষুধে কোনোভাবে সম্ভব না, এটাকে অপারেশন করে বের করতে হবে। তারপর আবার তারা ডাক্তার চেঞ্জ করে গঙ্গারামপুরে আবার হলো সুস্পর্শ নার্সিংহোমে, গঙ্গারামপুর যে সুস্পর্শ নার্সিংহোম আছে, তো সেখানে ওটি করবে বলে মনস্থির করে। সেখানে আর কি কি বলবো, কথা আমার জড়িয়ে আসছে তোমাদেরকে সবটা ডিটেলস দিতে গিয়ে। আমি যদিও কালকে লিখে রেখেছিলাম ভালো করে, যে ডাক্তারকে দেখিয়েছিল সেই ডাক্তারের নাকি সেরকম হয়েছিল। তো ডাক্তার তাদেরকে দেখিয়েছে, ভরসা দিয়েছে বলে তারা ওটি করার জন্য কিন্তু রাজি হয়ে যায়। আর যখন পিত্তিথলিতে যখন স্টোনটা বড় হয়ে যায়, আর দিদির তো এমনিতে থ্যালাসেমিয়ার সমস্যা ছিল তোমরা জানোই,
তো সেই থ্যালাসেমিয়ার জন্য কিন্তু মানে 6.5 থেকে শুধু 6-এ কিন্তু হলো ব্লাডটা নেমে এসেছিলো দিদির। তারপর ডাক্তার নাকি বলেছিল যে 2 মাস একটুখানি ওয়েট করতে, রক্তটা একটুখানি বৃদ্ধি করার পর ওটিটা করতে। কিন্তু ওই যে বলেছে পাথরটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তার মধ্যে দিদি খেতে পারছিল না ভালো করে, আর যতদিন না পাথরটা বের হচ্ছে ততদিন সুস্থ হতে পারবে না। তো সেই জন্য তারা আর দেরি করেনি আর কি। শনিবার, এই শনিবার, আজকে মঙ্গলবার, এই শনিবারে, গত শনিবারে তাদের ওটি করার কথা ছিল। তা এটা হলো মাসিমা আর আলপনাদির যে ভিডিওটা, সেটা থেকে আমি জানতে পেরেছি। তারপরে একটা ভিডিও দেখলাম যেটা আলপনাদি আর ওর মানে দাদাভাই আর কি, তার বর যে ইয়েটা করেছিল। তো আলপনাদি ওই লাইভে ওর বর জানায় যে শরীর ভীষণভাবে দুর্বল শরীর, তারপরে রোজ বমি হয় আর কি, যেহেতু পিত্তথলিতে মানে হজম হওয়ার যেটা, তো সেটা। তো 11 তারিখে ডাক্তার দেখানোর কথা হয়। আর দিদির যে থ্যালাসেমিয়াটা ছিল সেটা ছিল সি টাইপ থ্যালাসেমিয়া। তো আর ব্লাড তো কমে আসছিল, দিদি বলছিল যে রক্তটা শুকিয়ে যাচ্ছে আর কি। তো বৃহস্পতিবারে ডক্টরের কাছে নিয়ে গেছিলো, মানে কোন বৃহস্পতিবার বলতে পারছি না, শুধু লাইভে বললো যে বৃহস্পতিবারে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ডক্টরকে দেখিয়েছে। আর যেহেতু মানে থ্যালাসেমিয়া হলে বুঝতেই পারছো রক্ত শুকিয়ে যাচ্ছে, তো রক্তের শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু জন্ডিসটাও হয়েছিল। আর মানে তখন মানে ওদের এমন পর্যায়ে চলে এসেছিলো, তো দাদাভাই লাইভে এসে মানে বলেই দিয়েছিল যে যাই হোক তাই হোক অপারেশনটা করতেই হবে। আর 11 তারিখে নিয়ে যাবে আর কি, 11 তারিখে নিয়ে যাবে। হ্যাঁ, অপারেশন করতে কি ডাক্তার দেখাতে, আমি দুটোর মধ্যে কনফিউজ, কারণ লাইভ তো তারা তো পুরো ডিটেলস বলেনি, যখন যা জিজ্ঞেস করছে তখন আর কি। আর WBC বলে কিছু একটা রয়েছে, সেটা হলো বেড়ে যাচ্ছে আর কি, দাদা বলেছিল। আর স্টোনটা ওটি করে মানে বের করতে হবে আর কি, এইটুকু আমি তাদের ভিডিও থেকে জানতে পারলাম। আর অন্যদিন মানে মানে অন্যদের ভিডিও দেখে যা জানতে পারলাম সেটা হলো যে গঙ্গারামপুরে ওটি, যেটা আমি অন্যদের ভিডিও থেকে বলছি সেটাতে কিন্তু আমি শিওর না, আমার যাদের কথা একটু হলেও বিশ্বাস হলো তাদের কথা আমি এটার মধ্যে নিয়েছি। তো গঙ্গারামপুরে ওটি করানোর পর মানে আলপনাদির শরীরের অবস্থার কিন্তু অবনতি ঘটে, সেখান থেকে কলকাতাতে পাঠানো হয়, মানে ট্রান্সফার করা হয় কি নদিয়াতে পাঠানো হয় আমি জানি না, কিন্তু দিদির মৃত্যু হয়েছে হলো নদিয়াতে। তো আমি একটা পোস্ট দেখলাম, আলপনাদির বর জানায় যে দিদির ব্লাড লাগবে, ও নেগেটিভ ব্লাড লাগবে, যারা মানে নদিয়ার কাছাকাছি অ্যাপোলো একটা হসপিটাল নদিয়া কিছু একটা রয়েছে এই নামে, তো সেই হসপিটালে দিদি ভর্তি ছিল। তো পরে ব্লাড পেয়েছে কিনা আমি জানি না, পরে কি হয়েছে এরপরে আমি কিচ্ছু জানি না। তারপরে হঠাৎ শুনলাম যে তোমরা যেমন শুনেছো যে দিদি আর নেই, আমিও সেটাই শুনেছি। কিন্তু আজকে ওই যে বললাম যার কাছ থেকে দিদির মৃত্যু সংবাদটা শুনে কনফার্ম হয়েছিলাম, তাকে আবার বলি যে কী থেকে কী হলো একটু আমাকে জানিও। তো সে বলল যে তার ব্রেন স্ট্রোক করেছে। তো যেহেতু কাছে থাকে আর ফ্রেন্ড, বুঝতেই পারছো, তো জানবে হয়তো ব্যাপারটা। তো ব্যাপার হলো যে ওটি করার পর ব্লাডের জন্য হতে পারে, তারপর এই যেটা বলছে ব্রেন স্ট্রোক অনেকেই বলছে সেটাও হতে পারে। তো এই দুটার মধ্যে কিন্তু দিদির মৃত্যু সংবাদটা যে সত্যি সেটা হয়তো তোমরা জেনেই গেছো। আমি আর এই নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর না হলে ওই তো বললাম যে শর্টসে উত্তর দিয়ে দেবো, তোমরা চ্যানেলটাকে একটুখানি ফলো করে রেখো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ মৃত্যু নিয়ে বারবার এরকম করে ভিডিও করতে আমারও ভালো লাগছে না, আমার বয়মশাই এটাতে কিন্তু মত দিচ্ছে না, তো আমি সেই জন্য আর এটা নিয়ে ভিডিও করব না। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি মানে তোমাদের চেষ্টা করবো, কারণ একটা ভালোবাসার মানুষ, বুঝতেই পারছি তোমাদেরও ব্যাপারটা বুঝতে পারছি, তোমরা অনেকেই অনেক কিছু জানতে চাইছো। তো প্লিজ তোমরা আমাকে মানে যদি কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি সেভাবে হয় তাহলে না হয় একদিন কোনো একটা শর্টসের মাধ্যমে বা চেষ্টা করি, যদি টোটালি জানতে পারি তাহলে একটা ছোট্ট 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে আবার একটুখানি আমি শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, আর দিদির আত্মার জন্য শান্তি কামনা কিন্তু অবশ্যই করো। দিদির একটা খুব ইচ্ছা ছিল যে দিদির যেন কৃষ্ণপ্রাপ্তি হয়, মানে দিদির যেন পুনর্জন্ম না হয় আর কি, দিদির এটা ভীষণ ইচ্ছা ছিল। শেষ লাইভেও দিদি বলেছিল যে রথের দড়ি নাকি টানলে, রথের আগে তো দিদি অসুস্থ ছিল, রথের দড়ি ধরলে নাকি কৃষ্ণপ্রাপ্তি হয়। তো সবাই মানে সবাই আর কি কামনা করো যেন সত্যি দিদির কৃষ্ণপ্রাপ্তি হয় আর কি। দিদি ঠাকুরের কতটা বিশ্বাসী সেটা তো তোমরা জানোই। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আশা করছি কারোরই ভালো লাগার কথা না, কারণ একটা মৃত্যুর ভালো না, তো তোমরা সবাই দিদির জন্য কিন্তু কামনা করো। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি।